প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা জানো, বেশ কয়েকদিন যাবত তোমাদের সাথে একটা নতুন অধ্যায় নিয়ে আমি আলোচনা করতেছি। বিশেষ করে যারা বিবিএ অনার্সে আছো তাদের জন্য এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের জন্য। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। আশা করি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো প্রিন্সিপালস অফ ফিন্যান্স, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স যারা আছো তাদের জন্য বিশেষভাবে এই অধ্যায়টি প্রযোজ্য, কাজে লাগবে। ইভেন ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছো তাদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং দুটো সাবজেক্ট আছে, একটা হলো প্রথম পত্র, একটা দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রে ম্যাথমেটিক্যাল টার্মস, ক্যাপিটাল বাজেটিং আছে, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন। যারা বাংলায় পড়ো বাংলায় লিখবে এবং ইংরেজিতে যারা পড়ো তারা ইংরেজিতে লিখবে। এখানে একটা কোটেশন জাস্ট, তোমরা আসলে অনেক সময় দেখা যায় যে যে কোনো কাজ ডিলে করে শুরু করো। আসলে ডিলে করে শুরু করলে সেই কাজ কিন্তু সহজে শেষ হবার নয়। এজন্য তোমাদের প্রতি আমার একটা আবেদন থাকবে, সেটা হচ্ছে স্টার্ট ওয়ার্ক ফ্রম ভেরি মর্নিং, অর্থাৎ যে কোনো কাজ সকাল থেকেই শুরু করো। তাহলে দেখবে তুমি সেই কাজের প্রতি অনেক সময় পাবে, এমনকি সেটা শেষ করার জন্য তোমার অনেক সহজ হবে। ধরে নাও যে সাপোজ কোনো একটা সাবজেক্টে তুমি আহ, অনেকগুলো ম্যাথমেটিক্যাল বিষয় সম্পন্ন করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি ঘুম থেকে 12টায় অথবা 1টায় ওঠো, তাহলে তো আর তুমি ওই বাদ বাকি সময়ের মধ্যে এটা কমপ্লিট করা যাবে না। এই জন্য যে কোনো কাজ শুরু করার আগে তোমাকে দেখতে হবে যে আমি যেন অনেক ভোর থেকে কাজগুলো শুরু করতে পারি, তাহলে ইনশাল্লাহ সেই কাজগুলো শেষ হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট একটা ডিরেকশন, প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই আহ, থাকা উচিত। তো আজকে জাস্ট একটা রিভিশন ক্লাস আমি নেব। আমি অনেক ক্লাস এই ব্যাপারে নিয়েছি। দেখো, এই যে ক্যাপিটাল বাজেটিং আছে, তো ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে আমি অনেক কথা বলেছি। তো আজকে জাস্ট আমি ফিনিশিং দিব এই অধ্যায়টা। ক্যাপিটাল বাজেটিং আসলে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে যে অস্তিত্ব বজায় রাখার জন্য বা কার্যপরিধি বাড়ানোর জন্য বা নতুন কোনো কার্যক্রম গ্রহণ করার জন্য প্রতিষ্ঠানকে তার স্থায়ী সম্পত্তি পূর্ণ প্রতিষ্ঠা, আধুনিকীকরণ এবং সম্প্রসারণ করা প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগ করতে হয় এবং বিনিয়োগের আগে বিভিন্ন প্রকল্পের মধ্যে সর্বোৎকৃষ্ট লাভজনক প্রকল্প নির্বাচন করতে হয়। আর এই সর্বোৎকৃষ্ট প্রকল্প নির্বাচন করতে মূলধন বাজেটিং করার প্রয়োজন। তো একজন ব্যবস্থাপক যিনি থাকেন তার প্রধান তিনটি সিদ্ধান্ত থাকে। তো একজন ব্যবস্থাপকের তিনটি সিদ্ধান্তের মধ্যে একটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট ডিসিশন। দ্বিতীয়টি হচ্ছে অর্থ সংস্থান সিদ্ধান্ত, দ্যাট মিনস ফিনান্সিয়াল ডিসিশন। আর 3 নম্বর হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত, অর্থাৎ ডিভিডেন্ড ডিসিশন। তো বিনিয়োগ সিদ্ধান্ত আবার দুই প্রকার, যথা স্বল্পমেয়াদী বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো মূলধন বাজেটিং এই শব্দটি মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। অধিকাংশ কারবারি প্রতিষ্ঠানের হাতে অনেক লাভজনক প্রকল্প থাকে, যেটাতে ইচ্ছে করলে বিনিয়োগ করা যায়। তবে এসব প্রকল্প থেকে ব্যবস্থাপককে অবশ্যই এরূপ প্রকল্প নির্বাচন করতে হবে যে প্রকল্প থেকে ভবিষ্যতে বড় ধরনের প্রতিদান পাওয়া যাবে। আর এই ধরনের সিদ্ধান্ত গ্রহণই হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সেই লক্ষ্যেই আমি এটা রিভিউ লেকচার নিচ্ছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখন যে
তোমাদের যে ম্যাথগুলো আমি করিয়েছি, যে প্র্যাকটিস ফর দ্য স্টুডেন্টস, একটা নিট প্রেজেন্ট ভ্যালু করেছি। তো নিট প্রেজেন্ট ভ্যালু আমি বলছিলাম যে কোনো একটা ভবিষ্যৎ যে অর্থগুলো আমি পাবো তাকে বর্তমান মূল্যে নিরূপণ করার নামে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। আর একটা হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটাও তোমাদেরকে আমি করিয়েছি। আর হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড আগে করিয়েছি জাস্ট পিবিপি, পেব্যাক পিরিয়ড। আর পেব্যাক পিরিয়ডকে ডিসকাউন্ট কিভাবে করা হয়, এই ক্ষেত্রে এনপিভির মতো তোমার একটা ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে, সেই রেটে আমি এনসিবি কে ডিসকাউন্ট করার পরে যে টাকাটা পাওয়া যাবে তাকে আমি সময় নির্ণয় করার জন্য যে প্রসেসটা অবলম্বন করব তার নাম হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মেথড। আরেকটা বিষয় প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এটাও আমি আলোচনা করেছি, তোমরা এটা রিভিউ করবে। যে সমস্ত শিক্ষার্থী আমার লেকচারগুলো শুনেছো শুরু থেকে শেষ পর্যন্ত, বইগুলো দেখবে, তারপরে তোমার এই বিষয়গুলো অনেক সহজ হবে আমার ধারণা। এখানে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড যে বিষয়টা আমি লিখেছি একটু খেয়াল করো, যে এ প্লাস বি মাইনাস সি, নিচে হচ্ছে ডি। এ কি? এ হচ্ছে দ্য ইয়ার ইন হুইচ দ্য কিউমুলেটিভ পিভি অফ এনসিও। কিউমুলেটিভ পিভি অফ এনসিও মানে কি? মানে আমি যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছি সেই বিনিয়োজিত অর্থের কিউমুলেটিভ করলে, অর্থাৎ ক্রমযোজন করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা যদি আমার বিনিয়োজিত অর্থের কাছাকাছি হয়, সেটা কোন বছরে হয়েছে তার নামই হচ্ছে এ। আর বি মানে হলো জাস্ট এনসিও, আর সি মানে হলো পিভি অফ দ্য ইয়ার এ, অর্থাৎ এ যে আমার আছে এই ইয়ার পর্যন্ত যে টাকাগুলো আমি পাবো তার পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু করলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে তোমার সি। আর ডি মানে পিভি অফ সাকসিডিং ইয়ার অফ দ্য ইয়ার। পিভি হচ্ছে ডি হচ্ছে পিভি অফ সাকসিডিং ইয়ার। সাকসিডিং ইয়ার হচ্ছে পরবর্তী বছরের যে আমার ইনকামটা থাকবে সেই জিনিসটার নাম হলো ডি। অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করলে আমি যা পাবো তার নামে হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মেথড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, কারণ হচ্ছে এই ধরনের অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্মস আমি অলরেডি করিয়েছি, তোমরা একটু রিভিউ করবে, পূর্ববর্তী পেজগুলো দেখে নিবে, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।